Pradesh. During the time of when this changeover took place, I was in constant touch with him. ভারত সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছেন সীমান্তে। তো ভারত আসলে সর্বোচ্চ শক্তি কাদের জন্য তারা আসলে প্রয়োগ করেছেন, কারণ এখানে দেখেন যে বাংলাদেশের সীমান্তে ভারতের সঙ্গে বিএসএফ এবং বিজিবির সম্পর্ক খারাপ যাচ্ছে, অন্যদিকে চীনের সঙ্গেও খারাপ যাচ্ছে, আবার পাকিস্তানের সঙ্গেও খারাপ যাচ্ছে। তবে ভারত সর্বোচ্চ শক্তি প্রয়োগ কিংবা সর্বোচ্চ এখানে শক্তি নিয়োগ করেছেন এমন তথ্য দিয়ে এবার কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান। তো ভারতীয় সেনাপ্রধান কোন দেশের সীমানায়, কোন দেশের সীমান্তে বা নিজেদের কোন জায়গায় অনেক বেশি শক্তিশালী এবং শক্তিশালী অবস্থান তৈরি করেছেন বা শক্তি নিয়োগ করেছেন, এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা কিন্তু একটি তথ্য প্রকাশ করেছে। আর এই তথ্যটি তারা ছাপিয়েছেন 19 জানুয়ারি 2025-এ। তো ভিউয়ার্স, চলুন একটু জেনে নেই সর্বোচ্চ সীমান্তে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন ভারত এমন শিরোনামে কি সংবাদ ছাপিয়েছেন জনকণ্ঠ পত্রিকা এবং সেখানে ভারতের সেনাপ্রধান কি বলেছেন সেটি একটু জেনে নেই। চীনের সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি বরাবর মোতায়েনকৃত সেনার সংখ্যা কমানো হবে না বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এখনো একটি অচলাবস্থা বজায় রয়েছে এবং উত্তেজনা কমাতে বিশ্বাস পুনর্গঠন প্রয়োজন। ভারতের সেনাপ্রধান আরো বলেন, পাকিস্তান এখনো সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করছে। জম্মু ও কাশ্মীর গত বছর নিহত সন্ত্রাসী 60% পাকিস্তানি এবং সক্রিয় সন্ত্রাসীদের 80% পাকিস্তানের বাসিন্দা। সেনা দিবসের আগে বক্তব্য দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, চীনের সঙ্গে 3488 কিলোমিটার দীর্ঘ এলএসি বরাবর পরিস্থিতি স্থিতিশীল কিন্তু সংবেদনশীল। প্রায় 5 বছর ধরে দুই দেশের সেনারা ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন রয়েছে। জেনারেল দ্বিবেদী বলেন, ভারতের কৌশলগত ধৈর্য যথেষ্ট রয়েছে। চীনের সঙ্গে সাময়িক অচলাবস্থা সমাধানে সেনা মোতায়েনের অবস্থান ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী। তিনি স্পষ্ট করেন, শীতকালে সেনার সংখ্যা কমানোর কোনো পরিকল্পনা নেই। গ্রীষ্মকালে সেনা মোতায়েনের সিদ্ধান্ত চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া হবে। 2020 সালের এপ্রিলে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ পূর্ব লাদাখে একাধিকবার প্রবেশ করেছেন। তারপর থেকে উভয় পক্ষই সীমান্ত স্থাপনা তৈরি ও সেনা মোতায়েন বৃদ্ধি করেছেন। সেনাপ্রধান জানান, বর্তমান পরিস্থিতি এমন যেখানে অচলাবস্থা রয়ে গেছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিশ্বাস পুনর্গঠনের জন্য নতুন সংজ্ঞা প্রয়োজন। আমাদের একসঙ্গে বসে বৃহত্তর বোঝাপড়া আসা জরুরি। জেনারেল দ্বিবেদী আরো বলেন, পূর্ব লাদাখের কিছু অঞ্চল তৈরি করা বাফার জোন একটি সাময়িক ব্যবস্থার অংশ, যেখানে উভয় পক্ষ সম্মত হয়েছিল যাতে সংঘর্ষের ঝুঁকি কমানো যায়। সীমান্তের শান্তি প্রতিষ্ঠার জন্য ভবিষ্যতে কূটনৈতিক এবং বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনার দিকে নজর রাখা হবে বলে জানান ভারতীয় সেনাপ্রধান। তো আসলে ভারত একটা মহা বিপদই আছে অনেকটা বলা চলে, কারণ যেরকমটা বলা হচ্ছে তারাই বলছেন, ভারতের সেনাপ্রধান যেটি বলছেন যে পাকিস্তানের উগ্রবাদী, অন্যদিকে চীনের সঙ্গে ভারতের সীমানায় একটি সাংঘর্ষিকপূর্ণ মুখোমুখি অবস্থা, আবার এদিকে বাংলাদেশের সঙ্গেও কিন্তু ভারত সীমান্তে কিন্তু বাংলাদেশ বিজিবি এবং বিএসএফ অনেকটা মুখোমুখি। তো আসলে এই যে প্রেক্ষাপট, এই যে অবস্থাগুলো যাচ্ছে ভারতের সঙ্গে প্রত্যেকটি রাষ্ট্রের, এটি আসলে কোন দিকে যাচ্ছে। আবার অন্যদিকে যদি একটু বলতে চাই যে দেখেন যে ভারতীয় সেনাপ্রধান যখন তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে একটি সম্পর্কের কথা বলেছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেছে, তখন কিন্তু ভারতের কিছু রাজনৈতিক দল এবং কিছু মানুষ কিন্তু এটি অনেক ন্যাক্কারজনকভাবে সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃত করেছে। তো আসলে সেনাপ্রধানের যে বক্তব্যটি, তিনি আসলে সমষ্টিগতভাবে একজন
একটি দেশের সেনাপ্রধান হিসেবে সার্বভৌমত্ব রক্ষায় তাকে বিভিন্নভাবে দেশের শান্তি বজায় রাখার জন্য কিন্তু তার কথা বলতে হয়, এবং অন্যান্য দেশের যারা সেনাবাহিনী আছেন বা বিশেষ বাহিনী আছেন তাদের সঙ্গে সুসম্পর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে যেটি হচ্ছে যে সেনাপ্রধান তিনি কিন্তু বরাবরই এবার তাদের যে আসলে বার্ষিক সম্মেলন সেনাবাহিনীর, সেখানে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্ডার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ তাদের আসলে কেমনটা রয়েছে, সেনাপ্রধানের সঙ্গে কেমন সম্পর্ক রয়েছে, এমনকি এখন আজকে যে সংবাদটি আমি প্রকাশ করেছি সেখানে কিন্তু চীনের সঙ্গে আসলে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর বা রক্ষাকারী বাহিনীর সম্পর্ক বা বর্ডার গার্ড আইন আসলে তারা মেনে কিভাবে আসলে তাদের সীমান্ত রক্ষা করছেন, এই বিষয়গুলো তিনি কিন্তু বরাবরই তার সম্মেলনে ব্যাখ্যা করেছেন। ও সেনাপ্রধানের এই বক্তব্যকে ঘিরে আমরা যেটি দেখলাম যে ভারতের আবারও বলছি কিছু গণমাধ্যম যারা একদম আমাদের দেশ বাংলাদেশকে নিয়ে সেই বিগত 6-7 মাস ধরে প্রতিনিয়ত তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলিয়ে যাচ্ছেন, বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তারাই কিন্তু আসলে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন। কিন্তু বেসিক্যালি যারা সুশীল সমাজের মানুষ, যারা রাষ্ট্রের ভালো চায়, যারা নিজের রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের একটা সুসম্পর্ক থাকুক, ভালো সম্পর্ক থাকুক, শান্তি বজায় থাকুক, বন্ধুত্বের মাধ্যমে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক ব্যবস্থাপনা ভালো থাকুক, এটা যারা চায় তারা কিন্তু এই ধরনের আজে বাজে মন্তব্য করছেন না। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কিন্তু ভারতের সেনাপ্রধান কথা বলেছেন, এবং গত 5ই আগস্টের বাংলাদেশ সরকারের তৎকালীন সরকারের যখন পতন ঘটে, অর্থাৎ গণ অভ্যুত্থানের আগেও যেটি বলছিলেন যে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তখন, এবং যখন ছাত্র আন্দোলন চলছিল, এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে আন্দোলনটি চলছিল, তখনও ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের একটি যোগাযোগ ছিল বন্ধুত্ব সম্পূর্ণ, এবং তারা দুই দেশের অবস্থা নিয়ে পর্যালোচনা করতেন, সেটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন। আবার 5ই আগস্টের পরে প্রায় 6 মাস পরে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই থাকা অবস্থাতেই কিন্তু এখন রানিং অবস্থায় গত 24শে নভেম্বরেও ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কথা বলেছেন, যোগাযোগ করেছেন, এমনটাও তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন। তো ভিউয়ার্স, আসলে এই বর্তমান প্রেক্ষাপটে ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, আমাদের রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলোর সঙ্গে কিন্তু ভারতের মোটেও সম্পর্ক ভালো যাচ্ছে না, এবং অনেকটি আছে আসলে বাংলাদেশের সঙ্গে যেরকমটা টানা পূরণ যাচ্ছে, তেমনটা ভারতের সঙ্গে যাচ্ছে, তেমনটা চীনের সঙ্গে যাচ্ছে। তো এইভাবে আসলে অবস্থা চলতে থাকলে ভারতের ভবিষ্যৎ কি, আসলে এই সিচুয়েশন এসে ভারতের আসলে কি করা উচিত, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে ভারতের সেনাপ্রধান আসলে যে কথাগুলো তিনি বলেছেন, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।